হে গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গাইস, সবসময় তো তোমরা কে ড্রামা দেখো। আজকে আমি তোমাদের কিছু ভিন্ন স্বাদ দিতে একটা অসাধারণ রোমান্টিক ফ্যান্টাসি সি ড্রামা নিয়ে চলে এসেছি, যেখানে আমরা দেখব যে একজন ফক্স ডেমন দেবতাদের সাথে লড়াই করতে করতে কিভাবে তারই প্রেমে পড়ে যায়। অ্যান্ড এরপর তাদের মধ্যে ঠিক কী কী হয় তা জানার জন্য পুরো ড্রামাটা দেখতে থাকো। আশা করি তুমি মজা পাবে। তো ড্রামার শুরুতে আমরা দেখি যে প্রাচীন সময়ে দেবতা এবং ডেমনদের মধ্যে যখন লড়াই হচ্ছিল, তখন ডং হওয়া তার টিম নিয়ে ডেমনদের উপর আক্রমণ করতে যায়। কিন্তু ঠিক তখনই ডেমন কিং মেওয়া বলে যে তুমি যত চেষ্টা করো না কেন, তুমি আমার কিছুই করতে পারবে না। এই বলে সে হাসতে থাকে, কিন্তু ঠিক তখনই দেখা যায় যে মেওয়াকে তখন ডং হওয়া বন্দি করে নিয়েছে। এরপরে সিন দেখা যায় 30,000 বছর পরে, যেখানে একটা দুষ্টু রাজকন্যাকে দেখানো হয়। সে ছিল ফক্স রাজ্যের কিং কুয়ের প্রিন্সেস। তার নাম ছিল প্রিন্সেস ফিন জিউ। আমরা তাকে শর্টে বোঝার জন্য জিউ বলে ডাকবো। সে তখন পড়াশোনা না করে একটা ছবি আঁকছিল, এই জন্য তার মাস্টার তখন তাকে অনেক বকাঝকা করে। কিন্তু সে পড়াশোনায় বরাবরই অমনোযোগী ছিল, এই জন্য সে কোনোভাবে তার মাস্টার থেকে বাঁচার চেষ্টা করে। তখন মাস্টার মশাই তাকে একটা শাস্তি দেয় যে গড ডংহুয়ার মতো গলা তাকে নকল করতে হবে। এরপর মাস্টার মশাই সবাইকে ছুটি দিয়ে দেয়। সিন শিফট হয়ে এরপরে আমাদের গড ডংহুয়াকে দেখানো হয়, যে কিনা তখন পুকুরে বড়শি ফেলে বসেছিল। ঠিক তখনই তার কাছে একটা অন্য গড আসে এবং সে এসে বলে যে গড ডংহুয়া, আপনি হয়তো জানেন না যে পরিষ্কার জলে মাছ থাকে না। তখন গড ডংহুয়া বলে যে তুমি তোমার শক্তি দিয়ে তুমি সেটা দেখতে পাও যেটা দেখা যায়, আর যেটা দেখা যায় না সেটা তুমি দেখতে পাও না। তখন সে তার শক্তি দিয়ে একটা মাছকে জলের উপরে উঠিয়ে দেখায়। সিন শিফট হয় এবং আমাদের জিউকে দেখানো হয়। সে তখন তার বন্ধুদের সাথে ফিরছিল, আর তখনই সেখানে তার চাচার একটা স্টুডেন্ট আসে। সে তখন বলে যে জিউ, তোমার চাচা তোমাকে ডেকেছে। ওই ছেলেটা যখন জিউকে জোর করতে থাকে, তখন জিউ একটু দূরে গিয়ে একটা শেয়াল রূপে সেখান থেকে পালিয়ে যায়। এখান থেকে আমরা জানতে পারি যে জিউ একজন ফক্স ডেমন ছিল। এরপর আমাদের বর্তমান ডেমন কিংকে দেখানো হয়, যে কিনা কিং মিওকে বের করার জন্য অনেক চিন্তায় ছিল। কিং মিওকে 30,000 বছর আগে বন্দি করার পরে ডেমনরা চোরের মতো পালিয়ে এই জায়গাতে এসে বসবাস করছিল। মূলত গড ডং হুয়া তাদেরকে এই জায়গাতে বন্দি করে দিয়েছিল যে তারা এই জায়গাটায় শুধু বসবাস করতে পারবে, এছাড়া কোথাও যেতে পারবে না। এরপর আমরা জিউকে দেখি, যে কিনা ডেমন প্লেসের ভিতরে যাওয়ার চেষ্টা করছিল। এই কারণে সে তখন তার ফক্স রূপে এসে একটা প্রহরীকে লেজ দেখিয়ে তাকে আকর্ষণ করে। প্রহরী যখন দেখতে যায়, তখন জিউ তার নিজের রূপে এসে তাকে আঘাত করে সেখানে অজ্ঞান করে দেয়। এরপর সে দৌড়ে ডেমন প্লেসের ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু বাধা পেয়ে সে সামনে এসে পড়ে যায়। গড ডংহুয়া তখন বুঝতে পারে যে কোনো না কোনো সমস্যা তো হয়েছে, এই জন্য সে তখন তার গোপন রুমে গিয়ে দেখে যে কি হয়েছে। এদিকে ডেমন কিং মেওয়া অনেক খুশি হয়ে যায়। সে বলতে থাকে যেই সময়টার অপেক্ষা আমি 30,000 বছর ধরে করছি, আমি এবার মুক্ত হব এবং আমি ডংহুয়ার জীবন্ত ছাই করে দেব। আবারও সিন চলে আসে জিউর কাছে। জিউর কাছে তখন একটা বাঘ আক্রমণ করে দিয়েছিল, আর জিউ তখন প্রাণপণে পালাতে থাকে। পালাতে গিয়ে তখন তার পা একটা লতাপাতার সাথে আটকে যায়। বাঘ তখন তাকে আক্রমণ করেই ফেলবে, ঠিক সেই সময় গড ডংহুয়া সেখানে চলে আসে এবং জিউকে বাঁচিয়ে নেয়। ডংহুয়া তখন সেই বাঘকে আঘাত করে সেখান থেকে ফেলে দেয়। তখনই সেখানে ডেমন কিং সহ সবাই চলে আসে। ডেমন ল্যান্ডে যে কেউ এসেছে এটা তারা বুঝতে পেরেছিল। যখন তারা দেখে যে গড ডংহুয়া সেখানে এসেছে, তখন ডেমন কিং অনেক রেগে যায়। সে তো গডদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছিল। সে তখন গড ডংহুয়ার সাথে খারাপ ব্যবহার করে। পাথরের পেছন দিয়ে জিউ লুকিয়ে সবই শুনছিল। ডেমন কিং যখন ডংহুয়ার সাথে উচ্চ গলায় কথা বলছিল, সে তখন বেরিয়ে আসে কথা বলার জন্য। কিন্তু ঠিক তখনই সেখানে একটা ঈগল আসে এবং তাকে উড়িয়ে নিয়ে চলে যায় সেখান থেকে। তখনই সেখানে ডেমন কিংদের সৈন্যরা চলে আসে এবং জানায় যে এখানে একটা মহিলা প্রবেশ করেছিল। তখন ডেমন কিং গড ডংহুয়াকে বলে যে ওই মহিলাটিকে আমাদের হাতে করে দিন এবং আপনি এখান থেকে চলে যান, আমরা এই কথা আর আগে বাড়াবো না। কিন্তু ডংহুয়া তখন বলে যে আমি কোনো মহিলাকে দেখিনি। এই বলে সে তখন জিউর কাছে চলে যায় এবং জিউকে নিয়ে একটা কারাগারে ফেলে দেয়, এবং এখানেই এই সিনটা কাট হয়ে যায়। এর পরের সিন আমরা দেখি যে ফেং আনন্দে একদম অবাক হয়ে যায় যে গড ডংহুয়া কোনো মেয়েকে আগে তো পাত্তাই দিত না, আর এখন একটা মেয়েকে বাঁচালো এবং তাকে আবার ঘরেতে নিয়ে আসলো। এই কথা শুনে গড জিয়ান তখন বলে যে গড ডংহুয়ার বেডে যাওয়ার জন্য প্রত্যেকটা মেয়েরা রেডি থাকতো। গড ডংহুয়া যখন দেখতো যে তার বেডে মেয়েরা বসে আছে, তখন সে প্রত্যেককে নিয়ে বাইরে ফেলে দিত। ফেং তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুলে এনে বাইরে ফেলে দিত, তাও কেন তারা ডংহুয়ার বিছানায় যেত? গড জিয়ান তখন বলে যে ওই কিছু সময়ের জন্য যে ডংহুয়া তাদের বাইরে এনে ফেলে দিত, ওই কিছু সময়ের জন্য ডংহুয়ার বেডে গিয়ে তারা বসে থাকতো। যাই হোক, একজন বীর পুরুষের বাহু ডরে কিছু সময় হলেও তারা থাকতে চাইতো। ফেং তখন মনে করে যে তাই তো, একজন বীর পুরুষের বাহু ডরে কিছুক্ষণ থাকাও এক ভাগ্যের ব্যাপার। আর এদিকে স্কাই প্যালেসে এই ঘটনা রমরমিয়ে ছড়িয়ে পড়ে যে গড ডংহুয়া একজন মেয়ের কারণে ডেমনদের সাথে ঝগড়ায় জড়িয়েছে। আর এই কথাটা অনেকে বিশ্বাস করতে পারে না, কারণ গড ডংহুয়া সারা জীবনে কোনো মেয়ের সাথে এমনটা করেনি। সিন শিফট হয় এবং আবারও আমাদের ফেংকে দেখানো হয়। সে তখন গড জিয়ানের কাছে বলে যে সে ফেয়ারি মেড হিসেবে স্কাই প্যালেসে যাবে।
এরপরের সিনে আমরা দেখি যে ফেং যে ফক্স প্রিন্সেস, এটা যদি জানাজানি হয় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। তবে ফেং তো অনেক নাছোড়বান্দা, সে অনেক কান্নাকাটির ভান করে অবশেষে সিমিনকে রাজি করিয়ে নেয়। সিমিং এক প্রকার বাধ্য হয়ে ফেংকে ফেয়ারিমেডদের ড্রেসটা দিয়ে দেয়, আর তাকে ভালো করে বলে দেয় যে একটা শর্তে আমি তোমাকে এই ফেয়ারিমেডের ড্রেসটা দিচ্ছি, যে আমি তোমাকে সাহায্য করেছি এটা যেন কেউ না যেন জানতে পারে। ফেং তখন বলে যে সে কখনই কাউকে বলবে না। এটা বলার পর সে তখন এতটাই এক্সাইটেড ছিল যে তখন তার লেজ বেরিয়ে যায়। সিমিং তখন তার লেজের ব্যাপারে জানায়, সে তখন বলে যে আমি এক্সাইটেড হলে আমার লেজ বেরিয়ে আসে, আমি কি করব। সিমিং তখন বলে যে তোমার ভেতরে গিয়ে তাহলে কাজ নেই। কিন্তু ফেং তখন কিছু শোনে না, সে দৌড়ে গিয়ে চলে যায় যেখানে ফেয়ারিমেড বাছাই হচ্ছিল। সেখানে থেকে একটা মেয়ে কাগজের কালি বের করে এবং নিজের মুখে কিছুটা মাখে এবং ফ্যাংয়ের মুখেও কিছুটা মাখিয়ে দেয়। এরপরে দেখা যায় যে এই ফেয়ারিমেড বাছাই করবে ডংহুয়ার ছোট বোন জিহি। তবে জিহি ছিল অনেক বদমেজাজি এবং অনেক খামখেয়ালি। তার কাছে যখন এই ফেয়ারিমেড বাছাই করতে বলা হয় তখন সে সুন্দর সুন্দর ফেয়ারিমেডগুলোকে বাদ দিয়ে দেয়। সে এই প্যালেসে বা ডংহুয়ার কাছাকাছি কোনো সুন্দরী মেয়েকে আসতে দেয় না। একদল বাদ দেওয়ার পরে যখন সে দ্বিতীয় লাইনে আসে তখন একজন মেয়ে এসে তার সামনে ক্ষমা চায়। জিহি তখন উত্তেজিত হয়ে তার কাছে চলে যায়। এরপরে সবাইকেই ফেয়ারিমেড হিসেবে রেখে দেওয়া হয়। ফেয়ারিমেডদের যেখানে থাকতে দেওয়া হয়েছিল তখন সেখানে বিছানা গুছোতে গুছোতে ফেং তখন ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানলে যে প্রিন্সেস কি পছন্দ করে। ওই মেয়েটি তখন বলে যে তার বড় বোন এখানে 1 বছর কাজ করেছে আর তাই সে প্রিন্সেস সম্পর্কে সবই জানে। ফেং তখন তার নিজের পরিচয় দেয় এবং বলে যে তার নাম ফেং জিও। আর ওই মেয়েটাও তখন বলে যে আমার নাম জালু। আর তখন তারা দুজন বান্ধবী হয়ে যায়। জালু তখন ফেংকে বলে যে তুমি অনেক সুন্দর, তাই তুমি একটু সাবধানে থেকো। তুমি যদি এখানে ফেয়ারিমেড হিসেবে কাজ করতে চাও তাহলে প্রিন্সেস জিহির আশেপাশেও যাবে না, কারণ সে কোনো সুন্দরী মেয়েটকে এখানে রাখে না। ফেং তখন জালুকে বলে যে প্রিন্সেস জেনহি ডংহুয়ার বোন কিভাবে হয়, আমি তো জানি যে ডংহুয়ার তো একটা পাহাড়ে জন্ম হয়েছে, পিতামাতা তো ছাড়া। জালু তখন বলে যে প্রিন্সেস জেনহির বাবা মা গড ডংহুয়াকে মানুষ করেছে, আর সেই হিসেবে তারা ভাই বোন, মানে তারা আপন ভাই বোন ছিল না। এর পরের সিনে আমরা সিমিং এবং থার্ড প্রিন্সকে দেখি, যেখানে থার্ড প্রিন্স সিমিংকে বলে যে আজকাল গড ডংহুয়া রান্নার ব্যাপারে অনেক ইন্টারেস্ট দেখাচ্ছে। সে রান্না করেছে এবং সে আমাকে দুপুরে দাওয়াত করেছে খাওয়ার জন্য। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারি। সিমিং তো ভাবে বাবারে গড ডংহুয়া রান্না করেছে, সে তখন খুশি খুশি রাজি হয়ে যায় সেখানে যাওয়ার জন্য। এরপর আমরা দেখি খাবারটা দেখতে অনেক সুন্দর লাগছিল। সিমিং তখন অনেক খুশি হয়ে যায়। ডংহুয়া তখন বসে বসে দেখছিল যে সিমিং খাবে এবং সে কি রিভিউ দেবে সেটা। আর সিমিং যখন সেখান থেকে এক টুকরো মাছ নিজের মুখে নেয় তখনই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। মানে এই মাছটা খেতে এতটা বেশি বাজে ছিল। গড ডংহুয়া তখন সেখানে অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। সে যখন বেরিয়ে যাচ্ছিল তখন সেখান থেকে ফেং যাচ্ছিল। ফেং যখন গড ডংহুয়াকে দেখে তখন তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই সেখানে জালু চলে আসে এবং বলে যে তুমি কি দেখছিলে। ফেং তখন বলে যে গড ডংহুয়া হাসছিল। এই শুনে জালু তখন বলে যে কার আবার কপাল পুড়লো কি জানে। ফেং তখন জিজ্ঞাসা করে যে এমন কেন বলছো। জালু তখন বলে যে গড ডংহুয়া যখনই হাসে তখনই কারো না কারো ঝামেলা হয়। সিন শিফট হয় এবং আমাদের সিমিংকে দেখানো হয়, যেখানে আমরা দেখি যে সিমিংয়ের জ্ঞান ফিরেছে এবং তার জ্ঞান ফিরলে সে 20 বলে চেল্লাতে থাকে। এর পরের সিনে আমাদের ফেংদের দেখানো হয়, যেখানে সব ফেয়ারিমেডরা কাজের জন্য রেডি হচ্ছিল এবং তাদের বলে দেওয়া হয় যে কোন দল কী কাজ করবে। ফেং এবং তার বন্ধু জালুদের গ্রুপটা পড়ে জিনহি মানে প্রিন্সেস জেনহির প্যালেসে। তারা যখন সেখানে যায় তখন প্রিন্সেস জেনহির পার্সোনাল মেড বলে যে তোমরা এত দেরিতে কেন এসেছো। আর তখন ফেংয়ের হাতে একটা গাছ দিয়ে দেয় যেখানে প্রজাপতি বসেছিল এবং এটা নিয়ে তাকে জেনহির ঘরে যেতে বলে। ফেং তখন সেটা নিয়ে প্রিন্সেস রুমের দিকে যায়, আর এদিকে প্রিন্সেস জেনহি দাঁড়িয়ে থেকে তদারকি করছিল তার রুম পরিষ্কার করার। ফেং যখন প্রিন্সেস জেনহির ঘরে প্রবেশ করে তখন দেখা যায় যে প্রিন্সেস জেনহির ঘরের ফুলের সুবাসের কারণে প্রজাপতিটি গাছ থেকে উড়ে যায় এবং বড় হয়ে এত জোরে পাখা ঝাপটায় যে রুমের সব কিছু একেবারে লণ্ডভণ্ড হয়ে যায়। প্রিন্সেস জেনহি তখন প্রজাপতিটাকে বাইরে ছুড়ে দেয় এবং তারপর ফেংয়ের উপরে অনেক রেগে যায়। ফেং তখন বারবার জেনহির কাছে মাপ চাইছিল, তবে প্রিন্সেস জেনহি ছিল অনেক দুষ্টু। সে ফেংকে শাস্তি দেয় পদ্মপুকুর পরিষ্কার করার জন্য। ফেং যখন তার প্যালেস থেকে বেরিয়ে আসে তখন সে গাছে ওই প্রজাপতিটা দেখতে পায় এবং সেটাকে সে কাছে নিয়ে ডংহুয়ার লাইব্রেরিতে চলে আসে। সেখানে এসে সে একটা তুলি দিয়ে ওই প্রজাপতিটাকে অনেক সুন্দরভাবে রং করে দেয়। এরপর সে চিন্তা করে যে এই রং লাগানো ব্রাশটা এখানে রাখা যাবে না, এটাকে আগের মতো করে দিতে হবে। এরপর সে তার নিজের লেজ থেকে একটা লোম নিয়ে একটা সুন্দর ব্রাশ তৈরি করে দেয়। তবে ওই প্রজাপতিটার ইশারায় সে ব্রাশটা সেখানে সে রাখে না, কারণ এতে করে ডংহুয়া তার উপস্থিতিতেও টের পেত। তখন সে তার প্রজাপতিকে ধন্যবাদ জানায়। এরপর সিন শিফট হয়ে যায়, যেখানে আমাদের ডংহুয়াকে দেখানো হয়। ডংহুয়ার কাছে তখন তার বিশ্বস্ত সৈনিক, সে তখন তাকে বলে যে মেংহুয়াকে পাওয়া গিয়ে। ডংহুয়া তখন বলে যে অনেক বছর ধরে তার খোঁজ পাওয়া যায়নি, সে এখন কোথায়। সৈনিকটা তখন বলে যে একটা পাহাড়ের গুহাতে আছে। এটা শুনে ডংহুয়া তখনই সেখানে চলে যায় এবং যখন সে গুহাতে গিয়ে দাঁড়ায়
আর তখন সেখানকার একটা জলাশয় থেকে একটা ড্রাগনরূপী জন্তু বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে ডংহুয়ার উপরে আক্রমণ করতেই যাবে কি তখনই সেখানে ডংহুয়া তার তলোয়ারটা তার সামনে এগিয়ে দিয়ে বলে যে তুমি কি এই তলোয়ারটা চিনতে পারছো না। এরপর দেখা যায় যে ওই ড্রাগনরূপী জন্তুটা একটা শান্ত মানুষে পরিণত হয়ে যায় এবং তখন তার সামনে এসে ক্ষমা চায়। এই লোকটাই ছিল মূলত মেং হাও, যে ছিল ডংহুয়ার অনেক বিশ্বস্ত লোক। তবে ডেমনদের সাথে যখন ডংহুয়ার 30,000 বছর আগে যুদ্ধ হয়েছিল তখন এই লোকটা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। মেংহুয়া তখন তার কাছে মাপ চায় এবং বলে যে ডেমন লর্ড তার রানীকে একদম টোপ হিসেবে ব্যবহার করেছিল, আমি বুঝতে পারিনি এবং আমি ওদের ছলনায় ফেঁসে গিয়েছিলাম আর আমি তার প্রতিদান এখন পাচ্ছি। মানে ডেমনদের সাহায্য করার পরও ডেমন তাকে এখানে রেখে দিয়েছিল। সে যে ডংহুয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তার প্রাপ্য হিসেবে এই শাস্তিটা সে ভালোভাবে মঞ্জুর করে নিয়েছে। ডংহুয়া তখন বলে যে তার ভুল সে বুঝতে পেরেছে, এটাই ঠিক আছে। তখন ডংহুয়া মেনহাওকে মুক্ত করে এখানে এই সিনটা কাট হয়ে যায় এবং এর পরের সিনে আমাদের ডেমন রাজ্যকে দেখানো হয় যেখানে একটা মেয়ে আনন্দ করে ঘুরে বেড়াচ্ছিল। তখনই তার কাছে মিনসু নামে একটা মেয়েড আসে যে তাকে বলে যে প্রিন্সেস আপনাকে আপনার ভাই ডাকছে। এই মেয়েটির নাম ছিল জি হ্যাং। সে ছিল ডেমন কিংডমের প্রিন্সেস আর তার ভাই ছিল ডেমন টিমের লিডার। এবং সে যখন তার ভাইয়ের কাছে যায় তখন তার ভাই বলে যে সে যেন ডংহুয়ার সাথে সে বিয়ে করে। জিহাং এটা শুনে অনেক কষ্ট পায়। সে তখন তার ভাইকে বোঝানোর চেষ্টা করে যে এই সিদ্ধান্তে সে রাজি নয়। তবে তার ভাই তখন তাকে বলে যে তার কথাই শেষ কথা। ডংহুয়ার মতো একজন সুপার হিরো গডকে যদি সে বিয়ে করে তাহলে সেটা ডেমনদের জন্য অনেক ভালো হবে। আর তাছাড়া ডংহুয়া একমাত্র জিহাংয়ের জন্য উপযুক্তই। জিহাং তখন রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। তবে এই কথা শোনার পর ডেমন লর্ডের তখন অনেক মন খারাপ হয়ে যায়, কারণ সে জিংহ্যাংকে মনে মনে পছন্দ করত। সে তখন জিংহ্যাংয়ের ভাইকে অনুরোধ করে কিন্তু জিংহ্যাংয়ের ভাই কিছুই শোনে না। এই জন্য সে তখন টিম ছেড়ে সেখান থেকে চলে যায়। সিন শিফট হয় এবং আমাদের আবারও ফেংকে দেখানো হয় যে কিনা পদ্মপুকুরের পাশে সবকিছু পরিষ্কার করছিল। আর তখনই সেখানে ডংহুয়া আসে। ডংহুয়াকে দেখে তো ফেংয়ের চেহারাই চেঞ্জ হয়ে যায়। সে মুগ্ধের মতো ডংহুয়ার দিকে তাকিয়ে থাকে। তার পেছনে যে প্রিন্সেস জেনহি দাঁড়িয়েছিল সেটা সে খেয়াল করে না। প্রিন্সেস জেনহির কাছে যে তার পার্সোনাল মেড ছিল তখন সে ফেংয়ের সামনে আসে এবং বলে যে তোমার তো সাহস কম না, তুমি ডংহুয়ার সামনে দাঁড়িয়ে আছো। এই বলে সে তাকে লাথি মেরে পদ্মপুকুরে ফেলে দেয়। ডংহুয়া তখন সেখানে এসে দেখার চেষ্টা করে যে পদ্মপুকুরে কাকে ফেলা হয়েছে। তবে প্রিন্সেস জেনহি তাকে দেখতে দেয় না। প্রিন্সেস জেনহি তার পালিত ভাই ডংহুয়াকে ভালোবাসতো এবং এটা স্পষ্ট তার কাজকর্মে সব বোঝা যায়। ডংহুয়া যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন প্রিন্সেস জেনহি তার গার্ডদেরকে ডেকে বলে যে ফেংকে প্যালেসের বাইরে ফেলে দিতে। ডংহুয়া এই কথাটা শুনে তখন প্রিন্সেস জেনহিকে সেখানে ডেকে নেয়। প্রিন্সেস জেনহি তখন বলে যে তোমাকে আমি পরে দেখে নেবো আর তুমি পদ্মপুকুরের সাথে সাথে আশপাশে সব কিছুই পরিষ্কার করবে। আর যদি তুমি পরিষ্কার না করতে পারো তাহলে আজকেই প্যালেসে তোমার শেষ দিন। সেখানে দাঁড়িয়ে থাকা সৈন্য চং মিন এই বিষয়টা দেখে অনেক কষ্ট পায়। এরপরে দেখা যায় ফেং পদ্মপুকুরের পাশে গাছের পাতাগুলো পরিষ্কার করছিল। তবে প্রিন্সেস জেনহির পার্সোনাল মেড সেগুলোকে এলোমেলো করে দেয়। ফেং যখন এই বিষয়টা বুঝতে পারে তখন সে অনেক হতাশ হয়ে সিঁড়িতে বসে পড়ে। ওই মেড যখন সেখান থেকে চলে যায় তখনই ফেংয়ের কাছে সেই প্রজাপতিটা আবার চলে আসে আর এই প্রজাপতিটা বড় হয়ে তার পাকা ঝাপটে সমস্ত পাতাগুলো পরিষ্কার করে দেয়। প্রিন্সেস জেনহি যখন জানতে পারে যে ফেং সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে তখন সে সেখানে তাড়াতাড়ি করে চলে আসে এবং এসে দেখে যে ফেং ওই প্রজাপতিটার সাথে খেলা করছে। প্রিন্সেস জেনহি তখন তাকে ডেকে বলে যে তোমাকে কাজ করতে বলেছি, তুমি প্রজাপতির সাহায্যে কাজটা করেছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। ফেংকে ব্যাট দিয়ে মারতে বলে প্রিন্সেস জেনহি আর তখন সেই প্রজাপতিটাকে বন্দি করে ওই পদ্মপুকুরে ফেলে দেয়। ফেং তখন এটা থেকে অস্থির হয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে ওই প্রজাপতিটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে চংলিন চলে আসে এবং এসে বলে যে ডংহুয়া দেখতে পাঠিয়েছে যে এখানে এত চেঁচামেচি কী জন্য হচ্ছে। প্রিন্সেস জেনহি তখন এইসব থেকে সমস্ত দোষ ফেংয়ের উপরে চাপিয়ে দেয়, কিন্তু চংলিন তো জানতো সমস্ত ব্যাপারটা। সে তখন প্রিন্সেস জেনহিকে বলে যে ও আপনাকে আর কোনোদিন ডিস্টার্ব করবে না, আপনার আশেপাশেও যাবে না, ওকে এখন থেকে এম্পেরিয়াল কিচেনের নিয়োগ দেওয়া হোক। চংলিন তখন ফেংকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। চংলিনের ওপরে প্রিন্সেস জেনহি আর কিছু বলতে পারে না। এরপর আমরা দেখি ফেং কিচেনে এসে জাদু দিয়ে নিজের জন্য মিষ্টি বানিয়ে খাচ্ছিল। সে তখন মিষ্টি খেতে খেতে ডংহুয়াকে নিয়ে কল্পনা রাজ্যে ভেসে যায়। সে দেখতে পায় যে সে নাচছে এবং তার সামনে দাঁড়িয়ে আছে ডংহুয়া। তবে তখন তার ঘোর কাটে যখন কিচেনে অন্যান্য মেয়েদের চলে আসে। সবাইকে তখন খাবার দেওয়ার সময় হয়ে গিয়েছিল। তারা তখন এসেছিল খাবারগুলো গোছাতে। সিন শিফট হয়ে আমাদের ডংহুয়াকে দেখানো হয় যেখানে আমরা দেখি সবাই কিনা বৈঠক ঘরে বসেছিল। আবারও সার্ভ করা হয়েছে ডংহুয়ার রান্না করা মাছ, কিন্তু এবার কেউই সেটা টেস্ট করার সাহস পাচ্ছিল না। থার্ড প্রিন্স সিমিনকে ফাঁসানোর জন্য বলে যে এটা তো অনেক মজার, তুমি টেস্ট করে দেখো। সিমিন তখন চালাকি করে বলে যে যেহেতু অনেক মজার আপনি আগে খান। ডংহুয়া তখন এটা থেকে থার্ড প্রিন্সকে বলে যে তুমি ট্রাই করো। তাই থার্ড প্রিন্স বাধ্য হয়ে যখন সেখান থেকে একটুখানি মাছের টুকরো তার মুখে নেয়
তার রিয়াকশান থেকে তখন বোঝা যাচ্ছিল যে কেমন হয়েছে এই রান্না। তবে সে তখন বলে যে অসাম, অনেক ভালো হয়েছে। সিমিং তখন এটা থেকে হাসতে থাকে। ডংহা তখন সিমিংয়ের কাছে এসে একটা স্টিক দিয়ে বলে যে তুমি একটু ট্রাই করে দেখো। সিমিংয়ের আর কোনো উপায় ছিল না, সে যখন ওই মাছটার দিকে তাকায় তখনই সে অজ্ঞান হয়ে যায় সেখানে। এদিকে জালু ফেংকে মিষ্টি দিয়ে পাঠায়। প্রথমে ফেং ভয় পেলেও পরে নিয়ে আসছিল। তবে ফেং তো সমস্ত কাজেই গন্ডগোল পাকায়, তাই সে যখন রাস্তা দিয়ে মিষ্টিটা নিয়ে যাচ্ছিল তখন সে ওই প্লেটটা নিয়ে উল্টে পড়ে যায়। আর কেউ দেখার আগেই সেই মিষ্টিগুলো আবার সে দ্রুত কুড়িয়ে ফেলে। তারপর সে তার ম্যাজিক দিয়ে মিষ্টিগুলো চেঞ্জ করে সেখানে নিয়ে যায়। প্রিন্সি জিনহিম পার্সোনাল মেট তখন তার কাছে এসে জানায় যে মিষ্টি নিয়ে আসছে ফেন। প্রিন্সি জিনহি তো ডংহুয়ার কাছে তাকে আসতে দেবে না। সে তখন ডংহুয়াকে বলে যে মিষ্টি কেন আসতে এত দেরি হচ্ছে, আমি গিয়ে দেখে আসছি। ডংহুয়া তখন তাকে অনুমতি দিলে সে তখন বাইরে এসে ফেংকে আটকে দেয় এবং বলে যে সে কেন এখানে এসেছে। ফেং তখন বলে যে কিচেনে নিয়ে আসার মতো আর কোনো মেড ছিল না, সবাই অনেক ব্যস্ত, তাই আমাকে বাধ্য হয়ে আনতে হলো। প্রিন্সেস জেনহি তখন তার কাছ থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে সেখান থেকে চলে যায়। ফেং তখন মনে মনে ভাবতে থাকে যে আমি অনেক দিন হচ্ছে তো এখানে কাজ করছি, কিন্তু আজ পর্যন্ত গড ডংহুয়াকে মন ভরে দেখতে পারিনি। এরপর ফেং নিজেকে কন্ট্রোল আর করতে পারে না, সে তখন ফক্স রূপে ডংহুয়ার ঘরেতে ঢোকে এবং তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। ডংহুয়াকে দেখে তখন ফেংয়ের মনে লাড্ডু ফুটতে থাকে। যাই হোক, থার্ড প্রিন্স যখন ওই মিষ্টিটা ট্রাই করে তখন সে এতটা মুগ্ধ হয়ে যায় যে তার সামনে সে একটা মেয়েকে দেখতে পায় এবং সে ওই মেয়েটাকে তখন জিজ্ঞাসা করে যে তুমি খাবে। মেয়েটি তখন বলে যে হ্যাঁ। তখন সে নিজের মুখে মিষ্টিটা নিয়ে তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করে, আর যখন সে চোখ খোলে তখন সে দেখে যে তার সামনে সিমিন ছিল। থার্ড প্রিন্স তখন বলে যে এত সুন্দর মিষ্টি সে জীবনে কখনো খায়নি এবং তখন সে ডংহুয়াকে ট্রাই করতে বলে। ডংহুয়া যখন মিষ্টিটা খায় তখন সেও মুগ্ধ হয়ে যায়। আর প্রিন্সেস জেনহি যখন বুঝতে পারে যে ডংহুয়ার মিষ্টিটা ভালো লেগেছে তখন সে নিজে এগিয়ে গিয়ে বলে যে ওই মিষ্টিটা সে বানিয়েছে। তবে ফেং তখন দূর থেকে সব কিছু দেখছিল এবং ডং যে তার মিষ্টির প্রশংসা করেছে এই ভেবে সে অনেক এক্সাইটেড হয়ে যায় এবং তখন তার লেজ বেরিয়ে আসে। আর এই বিষয়টা সিমিং তখন দেখে ফেলে। সিমিং তখন টেবিলের ওপরে জোরে আওয়াজ করে সবার মনোযোগ ঘোরানোর চেষ্টা করে। তারপর সে দৌড়ে গিয়ে ফেংয়ের সামনে বলে তুমি এখানে কি করছো। ফেং কিছু বলার আগে থার্ড প্রিন্সের ডাকে তখন সিমিং তাকে লুকিয়ে দেয়। থার্ড প্রিন্স তখন তার কাছে এসে বলে যে তুমি এখানে কি করছো। সিমিং তখন বলে যে এখানে একটা ছোটো একটা শিয়ালের বাচ্চা ছিল। থার্ড প্রিন্স তখন বলে ওই শিয়ালটিকে আমাকে দিয়ে দাও। ওটা কি তোমার কাপড়ের ভিতরে লুকিয়েছো? ওটা দিয়ে আমি ফক্সদের চাদর বানাবো। ভেতরে বসে ফেং ভাবতে থাকে যে থার্ড প্রিন্স অনেক খারাপ, সে তাকে দিয়ে চাদর বানাতে চাইছে। আর এখানে এই সিনটা এখানে কাট হয়েছে এবং এর পরের সিনে আমরা দেখি যে আমরা এখানে ওই মেয়েটাকে দেখতে পাই যে মেয়েটাকে থার্ড প্রিন্স কল্পনা করেছিল। সে কিনা বসে চা খাচ্ছিল। হঠাৎ করে সিমিংকে সেখানে আসতে দেখে সে লুকিয়ে পড়ে। সিমিং তখন সেখানে এসে কাপড়ের ভেতর থেকে ফেংকে সেখানে বার করে দেয়। এরপর ফেংকে তখন সে অনেক বকাবকি করতে থাকে, আর একটু হলে তো তুমি ধরা পড়ে যেতে। ফেং তখন বলে যে আমি কি করব। তখন ফেং বলতে থাকে যে আমি সারাদিন কাজ করি, সারাদিন আমাকে কিচেনে থাকতে হয়, নিজের আমার একটাও বেড নেই, আর তারপর ডং হুয়াকে যদি বা না দেখতে পাই তাহলে আমি এখানে থেকে কি করব। সিমিং তখন বলে যে তোমাকে আমি অনেক আগেই সাবধান করেছিলাম। ফেং তখন অনেক ইমোশনাল হয়ে যায়। সে বলতে থাকে যে সে ডং হুয়ার জন্যই এখানে এসেছে, কিন্তু প্রিন্সেস জেনহির জন্য সে তো ডংহুয়ার আশেপাশেই যেতে পারে না। আর তখনই সেখানে পিছন থেকে ওই মেয়েটি বের হয়ে আসে। এই মেয়েটির নাম ছিল চেন। সে ছিল স্কাই কিংডমের আরেকজন লর্ড। সিমিং লর্ড চেনকে দেখে অনেক ঘাবড়ে যায়, কিন্তু লর্ড চেন ছিল অনেক ভালো। সে জানতে পারে যে ফেং কিমকুয়ের প্রিন্সেস এবং সে ডংহুয়ার জন্য এখানে এসেছে। সে ফেংকে সাহায্য করতে চায়। এরপরে সে আমাদের এম্পেরিয়াল কিচেনে দেখানো হয় যেখানে প্রিন্সেস জিনহি এসে বসেছিল। সে অপেক্ষা করছিল ফেংয়ের। ফেং যখন সেখানে আসে সে ভয়ে ভয়ে প্রিন্সেসের কাছে আসে। প্রিন্সেস তখন বলে যে ওই মিষ্টিগুলো তুমি বানিয়েছিলে। ফেং তখন বলে যে হ্যাঁ। আর ফেং তখন সত্যি সত্যি কী সব হয়েছিল সব খুলে বলে। সে তখন বলে যে আমি যখন মিষ্টি নিয়ে যাচ্ছিলাম তখন আমি পা হাজুরে সেখানে পড়ে যাই এবং এর ফলে সমস্ত মিষ্টি খারাপ হয়ে যায় এবং এর জন্য আমি আমাদের লোকাল মিষ্টি সেখানে দিয়ে দিয়েছিলাম। প্রিন্সেস জিনহি তখন বলে যে অনেক ভালো কাজ করেছো, এখন তুমি আমাকে ওই মিষ্টি বানানো শেখাবে। আমি তোমার কাছ থেকে ওই মিষ্টি বানানো শিখতে চাই, আর হ্যাঁ ভুলেও কোনো ট্রিক্স করার চেষ্টা করবে না। ফেং তখন তাকে শিখিয়ে দিতে রাজি হয়ে যায় এবং সে তখন অনেক সুন্দর সুন্দর মিষ্টি তৈরি করে এনে প্রিন্সেস জিনহিকে দেখায়। প্রিন্সেস জিনহি তো কিছুই বুঝতে পারেনি। তখন সে জিজ্ঞেস করে যে এখানে ফুলের ফ্লেভারটা কখন দিতে হবে। ফেং তখন ফুলের ফ্লেভারের ব্যাপারে সমস্ত কিছু বুঝিয়ে দেয় যে কোনো ফ্লেভার অ্যাড করা যাবে। প্রিন্সেস জিনহি এটা শুনে তখন চায়ের ফ্লেভার অ্যাড করতে চায়, কারণ ডং হুয়ার চা খুব পছন্দ। সিন শিফট হয় এবং আমরা ডেমন লর্ডকে দেখতে পাই যেখানে একটা চিঠি লেখার চেষ্টা করছিল। সে জিহ্যাংকে খুবই ভালোবাসতো, আর জিংহ্যাংয়ের সাথে ডং হুয়ার বিয়ে হবে এই বিষয়টা সে মানতেই চাইছিল না। এবং এর অপর দিকে আমাদের জিহ্যাংকে দেখানো হয়। জিহ্যাং তখন তার বেস্ট ফ্রেন্ড মানে তার পার্সোনাল মেইটের সাথে কথা বলছিল এবং বলতে থাকে যে ছোটোবেলা থেকে আমি তোমার সাথে বড় হয়েছি এবং তোমার সাথে আমি হেসে খেলে চলেছি, কিন্তু তার জন্য তোমাকে অনেক শাস্তি পেতে হতো। তখন পার্সোনাল মেইটটা বলে যে আমি তোমার হাসি দেখতে চাই শুধুমাত্র, এতে আমার কিছু শাস্তি পেতে হলেও আমি রাজি আছি। তো জিহ্যাং তখন বলে যে আমি তোমার ছেড়ে কোথাও যেতে চাই না। এইসব কথাগুলো দূরে দাঁড়িয়ে শুনছিল জিহ্যাংয়ের ভাই।
সিন আবার ডেমন লর্ডের কাছে চলে আসে। সে অবশেষে একটা চিঠি লিখেছে, যে চিঠিটা সে লিখেছিল স্বয়ং ডং হওয়ার জন্য। সে তখন তার একটা সৈনিককে ডেকে তাকে চিঠিটা ছুঁড়ে দেয় এবং বলে যে যেভাবে হোক এই চিঠিটা যেন স্কাই কিংডমে পৌঁছে যায়। এবার দেখা যায় যে প্রিন্সেস জেনহি নিজে মিষ্টি বানিয়ে ডংহুয়াকে দিতে আসে, কিন্তু ডংহুয়া এবারেও প্রথমে খায় না। তখন সে থার্ড প্রিন্সেসকে খেতে বলে। থার্ড প্রিন্স যখন ওই মিষ্টিটা টেস্ট করতে যায় তখন সে অনুভব করে যে মিষ্টিটা ততটা ভালো না, কেমন একটু টক টক লাগছে। জেনহি তখন এটা দেখে সে নিজে টেস্ট করে দেখে। সে তখন রেগে নিজে কিচেনে চলে আসে ফেংয়ের উদ্দেশ্যে। সে তখন ফেংকে বলে যে তোমার সাহস কত বড়, তুমি আমাকে ভুলভাল মিষ্টির রেসিপি শেখাও। ফেং তখন বারবারই বলে যে আমি ঠিকভাবেই শিখিয়েছি, তবে টক লাগবে কি লাগবে না এটা সম্পূর্ণ নির্ভর করে মানুষের উপরে, মানুষ বলতে যে মিষ্টিটা তৈরি করছে। প্রিন্সেস জেনহি তখন কিছু আর বলে না এবং তখন তাকে বলে যে এর সমাধান কি এবং এর সমাধান কী হবে সেটা বলো আগে। ফেং তখন তাকে পদ্মফুলের শিকড়ের কথা বলে যে এটা ঠিক করতে পদ্মফুলের শিকড়ের প্রয়োজন। প্রিন্সেস জেনহি তখন তার মেটকে বলে যে পদ্মফুলের শিকড় আনতে। তখন ফেং বলে যে যাক বাবা বাঁচা গেল। প্রিন্সেস জেনহি তখন বলে যে তুমি এত হাঁপাচ্ছ কেন, তুমিও আমার সাথে যাবে। ফেং তখন হতাশ হয়ে যায় এবং এর পরের সিন আমরা দেখি যে প্রিন্সেস জেনহি পদ্মপুকুরে এসেছে পদ্মফুলের শিকড়ের জন্য। আর সে তখন নৌকার মাঝে থেকে ফেংকে লাথি মেরে নিচে ফেলে দেয় এবং বলে যে তুমি গিয়ে পদ্মফুলের শিকড় তুলে নিয়ে এসো, এবং এই বলে সে চা খেতে বসে যায়। এরপর দেখা যায় যে ডেমন লর্ডের পাঠানো ওই চিঠিটা ডং হুয়ার কাছে চলে এসেছে। চংলি তখন ডং হুয়াকে চিঠিটা পড়ে দেখায় এবং বলে যে ডেমন লর্ড আপনাকে ফাইটের আমন্ত্রণ জানিয়েছে। ডং হুয়া তখন বলে যে বলো তো চা পাতার জন্য সব থেকে ইম্পর্টেন্ট কি। চ্যাংলিং তখন বলে যে সে জানে না। ডং হুয়া তখন বলে যে এটা সঠিক সময় তুলতে হয়, নাহলে এর ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। চংলিং তখন বলে যে বুঝতে পেরেছি। এরপর আমরা ফেংকে দেখি যে কিনা জলের মধ্যে থেকে পদ্মফুলের শেকড় তুলে নিয়ে আসে। এরপর যখন সে সাঁতরে নৌকার কাছে আসে প্রিন্সেস জেনহি তখন তার মুখ থেকে শিকড়টা নিয়ে নেয় এবং ফেংকে সেখানেই রেখে প্রিন্সেস জেনহি নৌকা নিয়ে সেখান থেকে চলে যায়। ফেন তখন প্রিন্সেস জিনহিকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু প্রিন্সেস জিনহি তো একটা আস্ত শয়তান ছিল, সে তাকে সেখানে রেখে নৌকা নিয়ে চলে আসে। আর এদিকে ডেমন লর্ড তো অস্থির হয়ে যাচ্ছিল, কারণ ডং হুয়া তাকে এখনও চিঠির অ্যান্সার দিইনি বলে। সে তখন জিহাংয়ের জন্য পাগলামি শুরু করে দিয়েছিল, একদম পাগল প্রেমিকের মতো। সিন আবার ফেংয়ের কাছে চলে আসে। সে চুলোতে মাছ রান্না করছিল, মাছ চুলাতে রান্না হচ্ছিল এবং তার পাশে বসে ফেং ঝিমোচ্ছিল এবং সে বসে বসে ঘুমে ডং হুয়াকে স্বপ্নে দেখতে থাকে। সে কল্পনা করে যে ডেমন রাজ্যে যখন ডং হুয়া তাকে বাঁচিয়েছিল তখন সে তার কাছাকাছি চলে এসেছিল অনেক। ফেমের যখন ঘুম ভাঙে তখন সে দেখে যে মাছ পুড়ে আগুন জ্বলছে। সে দ্রুত জল দিয়ে মাছটিকে নেভায়, তবে ততক্ষণ মাছটা পুরো ছাই হয়ে গিয়েছিল। এটা থেকে ফেং তখন আবারও পুকুরের কাছে চলেছে এবং একটা মাছ ধরার চেষ্টা করে। কিছুক্ষণ পর যখন সে চেষ্টা করছিল এবং সে যখন পারে না তখন সে তার ম্যাজিক দিয়ে মাছটা ধরার চেষ্টা করে, কিন্তু তাও সে পারে না। এরপর সে হতাশ হয়ে সেখান থেকে চলে আসছিল, কিন্তু ঠিক সেই সময় একটা মাছ এমনি এমনি জলের ওপরে চলে আসে। ফেং তখন সেই মাছটাকে ধরে নেয় এবং এটা নিয়ে রান্না করে দেয়। ফেং যখন মাছটিকে রান্না করে রাখতে যাবে তখন তার হাত থেকে চুলের কাঁটাটা পড়ে যায়, আর তখনই সেখানে গড ডং হুয়া চলে আসে। ফেং তখন গড ডং হুয়াকে থেকে একদম অবাক হয়ে তাকিয়ে থাকে। গড ডং হুয়া তখন আস্তে আস্তে ফেংয়ের দিকে হেঁটে আসে এবং তারপর মাটি থেকে ফেংয়ের ওই চুলের ক্লিপটা তুলে নিয়ে মাছের ঘ্রাণ শুকতে থাকে। এদিকে প্রিন্সেস জেনহিও জেনে গিয়েছে যে গড ডং হুয়া কিচেনে গিয়েছে, আর প্রিন্সেস জেনহি তখন দৌড়ে কিচেনের দিকে চলে যায় এবং সে গিয়ে দেখতে পায় যে গড ডং হুয়া সেই মাছটা টেস্ট করছে। প্রিন্সেস জেনহি তখন ফেনকে বলে যে তুমি এখান থেকে দ্রুত চলে যাও। ফেন যখন মাছটা রেখে সেখান থেকে চলে যাচ্ছিল গড ডং হুয়া তখন বলে যে এখানেই থেকে যে এত সুন্দর মাছ রান্না করার জন্য। প্রিন্সেস জেনহির তো রাগে একদম গা চলে যাচ্ছিল। তারপর ডং হুয়া সেই চুলের কাঁটাটি ফেংয়ের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। প্রিন্সেস জেনহিও সেখান থেকে তার পিছনে পিছনে চলে আসে। তবে ডং হুয়ার এই কাণ্ড দেখে ফেংয়ের অনেক আনন্দ হয়। এর পরের সিনে আমরা দেখি ডেমন লর্ডের কাছে তার চিঠির উত্তর এসেছিল এবং চিঠিতে লেখা ছিল যে ডং হুয়ার এখন সময় নেই, কারণ তাদের চা পাতা তোলার এখন সময় হয়েছে। এটা শুনে সমস্ত চা পাতা তুলে নিয়ে পরের দিন ডেমন লর্ড ডং হুয়ার কাছে চলে আসে। সে ডং হুয়ার সামনে সমস্ত চা পাতা রেখে বলে যে আমি সমস্ত চা পাতা তুলে নিয়েছি, আর এখন তো আপনি আমার সাথে ফাইট করতে রাজি হবেন। ডং হুয়া তখন শান্তভাবে বলে যে এখনও অনেক কাজ বাকি আছে, আমি অনেক ফ্লেভারের চা পাতা এনে রেখেছি, সেগুলো রোপণ করতে হবে। ডেমন লর্ড তখন বলে যে আমি বুঝতে পেরেছি আপনি আমার সাথে চিট করছেন, তবে ঠিক আছে আমি এখন চা পাতাগুলো লাগিয়ে আসছি, তবে এরপরে আমার সাথে কিন্তু লড়াই করতে হবে। আর ডেমন লর্ড তখন সেখান থেকে চলে যায় চা পাতা লাগানোর জন্য। এর কিছুক্ষণ পর ডেমন লর্ড ডং হুয়ার কাছে ফের আসে এবং বলে যে আমি সমস্ত চা পাতা রুয়ে দিয়েছি, এবার তো আমার সাথে ফাইট করতে চলুন। ডং হুয়া তখন বলে যে এখন অনেক কাজ বাকি আছে, আমার পদ্মপুকুর পরিষ্কার করতে হবে এবং আমার কিছু ছাদও ঠিক করতে হবে। ডেমন লর্ড তখন দৌড়ে পদ্মপুকুর পরিষ্কার করতে যায় এবং ছাদ ঠিক করতে যায় এবং সে বাইরে এসে সমস্ত কাজগুলো করছিল এবং এসব দেখে চংলিং তখন হাসতে থাকে, কারণ সে তো ভালোভাবেই জানে যে ডং হুয়া তাকে দিয়ে এইসবগুলো ইচ্ছা করেই কাজ করাচ্ছে। সিমিং যখন এটা দেখে এবং যখন সে চংলিনের কাছ থেকে সমস্ত কিছু শোনে তখন সেও অনেক মজা পায়। এরপর ডেমন লর্ড এক জুড়ি ফল এনে প্যালেসের সামনে রাখে এবং তখন সেখান থেকে সে চলে যায়
এবং এর কিছুক্ষণ পর ফেং যখন এইসব ফলগুলো দেখে তখন সে অনেক খুশি হয়ে যায়। সে তখন দেখে যে এখানে কেউ নেই, এজন্য করে সে একটা ফল খেতে খেতে চিন্তা করে যে এই অ্যাপ্রিকট ফলটা ডংহুয়ার অনেক পছন্দের এবং এই জন্য সে এই ফল দিয়ে একটা রেসিপি বানাবে। এই জন্য সেই ফলের ঝুড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী ফলের ঝুড়ি নিয়ে যখন ডেমন লর্ড সেখানে আসে তখন সে দেখে অবাক হয়ে যায় যে সেখানে তো আগের ফলের ঝুড়িটা নেই। তার তো এমনিতেই মাথা খারাপ ছিল এবং তখন সে এই ফলটা ওখানে রেখে দ্রুত ডংহুয়ার কাছে যায় এবং বলে যে আমি সমস্ত প্যালেসের কাজগুলো করে দিয়েছি, এখন তো চলো আমার সাথে ফাইটের জন্য। ডংহুয়া তখন বলে যে আমি কি তোমাকে বলেছিলাম যে আমি তোমার সাথে ফাইট করব? ডেমন লর্ড তখন বলেছে তুমি তো বলেছিলে যে তোমার অনেক কাজ আছে এবং এইসব কাজ শেষ হলে তুমি আমার সাথে ফাইট করবে। ডংহুয়া তখন বলে যে আমি এমন কখনো বলিনি। ডেমন লর্ড যখন ডংহুয়ার উপরে চিৎকার করা শুরু করে তখন ডংহুয়া ডেমন লর্ডকে প্যালেস থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। ডেমন লর্ড তখন রাগে চিৎকার করে ওঠে। এরপরে আমরা দেখি ডেমন লর্ড রাগে চিৎকার করে ওঠে। এরপরে আমরা দেখি ডেমন লর্ড রেগে মেগে চুইন নামক একটা ডেমনের কাছে আসে। এই ডেমনের অনেক বুদ্ধি ছিল এবং তার কাছে সবাই বুদ্ধি নিতে আসতো। ডেমন লর্ড তখন তাকে একটা পশুর চামড়া দেয় এবং বুদ্ধি চায় যে কীভাবে সে ডংহুয়ার সাথে ফাইট করবে। চুইংয়ের অনেক শখ ছিল যে বিভিন্ন পশুর অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করার। চুইং তখন ডেমন লর্ডকে পরামর্শ দেয় যে ডংহুয়ার একটা সোল লকিং পাথর আছে, সে যদি ওই পাথরটা চুরি করতে পারে তাহলে ডংহুয়া নিজে থেকেই এসে তার সাথে যুদ্ধ করবে। সিন শিফট হয় এবং আমাদের ডংহুয়াকে দেখানো হয় যে কিনা মেঘের গর্জনের ফলে সে বাইরে এসে দেখে যে কোনো গন্ডগোল হয়েছে কিনা। তাই সে ডেমন কিং মেওয়াকে দেখার জন্য সেখান থেকে বেরিয়ে যায়। আর এই সুযোগে তখন ডেমন লর্ড তখন স্কাই কিংডমে প্রবেশ করে। ডংহুয়া যখন দেখে যে মেওয়ার কাছে সব কিছুই ঠিক আছে, এটা দেখে সে তখন সেখান থেকে চলে আসে। এর অপর দিকে আমরা ডেমন লর্ডকে দেখি যে কিনা সোল লকিং পাথরের কাছে সেখানে পৌঁছে যায় এবং সেটি নিয়ে নেয়। তবে ডংহুয়া তখন সেই ব্যাপারটা বুঝতে পারে, সে তাড়াহুড়ো করে তখন তার প্যালেসে চলে আসে, কিন্তু অলরেডি তো পাথরটা চুরি হয়ে গিয়েছে। ডংহুয়া তখন প্রচণ্ড রেগে যায় এবং তখন সে সোজা ডেমন লর্ডের কাছে চলে যায়। ডংহুয়া তখন ডেমন লর্ডকে সাবধান করে বলে যে তুমি আমার ওই পাথরটা দিয়ে দাও, না হলে তুমি সহ তোমার ডেমন রাজ্য পুরো ধ্বংস হয়ে যাবে। তবে ডেমন লর্ড এত কিছু পাত্তা দেয় না, ও ছিল আস্ত একটা গাধা। ও তখন ডংহুয়ার সাথে মারামারি শুরু করে দেয়। তবে স্কাই কিংডমে সবাই বুঝতে পারে যে ডংহুয়ার সাথে কারো যুদ্ধ হচ্ছে। জিংহির তখন হঠাৎ করে চোখ পড়ে ফ্যাংয়ের মাথার কাঁটার ওপর এবং তার মনে পড়ে যে ডংহুয়া এই কাঁটাটা দিয়ে তাকে প্রশংসা করেছিল। তাই সে নিজের চুলের কাঁটা দিয়ে ফ্যাংয়ের উপর আক্রমণ করতে চায়, কিন্তু ঠিক তখনই সেখানে লর্ড চেন চলে আসে। লর্ড চেন তখন জেনহিকে বলে যে তুমি নাকি ফ্যারি মেয়েদের ডিস্টার্ব করো। জেনহি তখন এই কথাটি অস্বীকার করে সেখান থেকে চলে যায়। ফ্যাং তখন জানতে পারে যে ডংহুয়া কারোর সাথে যুদ্ধ করছে, তখন সে যুদ্ধ সামনাসামনি দেখার জন্য চলে যাচ্ছিল। তবে যাওয়ার পথে গেটে তার সাথে সিমিংয়ের সাথে দেখা হয় এবং সিমিং তাকে সাহায্য করে ওই পর্বতে যাওয়ার জন্য। আর এদিকে ডংহুয়া এবং ডেমন লর্ডের প্রচণ্ড লড়াই হচ্ছিল। ডেমন লর্ড তো অবশ্যই ডংহুয়ার সাথে পেরে উঠবে না। ডংহুয়া যখন ডেমন লর্ডকে ফাইনালি মেরেই ফেলবে, কিন্তু ঠিক তখনই ডেমন লর্ড সেই পাথরটা এগিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করে। আর এই কারণে তখন পাথরটা ভেঙে গিয়ে তখন সেখানে একটা লোটাস ল্যান্ড ওপেন হয়ে যায়। ডংহুয়া তখন সেখানে ওই লোটাস ল্যান্ডের মধ্যে পড়ে যায়, যেটার ভিতরে সে হাজার হাজার ইভিল সোলকে বন্দি করে রেখে দিয়েছিল। সেই ইভিল সোলগুলো ডংহুয়ার দিকে তেড়ে আসে। সে তখন তাদের সাথে যুদ্ধ করতে শুরু করে। আর এদিকে বাইরে থেকে বোকার ডেমন লর্ড তো কিছুই বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছে। আর তখন দূর থেকে চুইন সবকিছু দেখছিল যে ও ইচ্ছা করে এই কাণ্ডটা করিয়েছে ডেমন লর্ডকে দিয়ে। ডেমন লর্ড তখন কিছু বুঝতে না পেরে তখন সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে ফেং চলে আসে। ফেংকে দেখে তখন চুইন অনেক খুশি হয়ে যায়। ফেং এসে তো কাউকেই দেখতে পায় না এবং তখন সে লোটাস ল্যান্ডটার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। আর তখনই সেখানে চুইং চলে আসে এবং চুইন এসে বলে যে ডংহুয়া লোটাস ল্যান্ডের ভিতরে বন্দী হয়ে আছে এবং তোমার যে শক্তি, তুমি তোমার সম্পূর্ণ শক্তি দিয়ে তাকে বাঁচাতে পারবে না। কিন্তু হ্যাঁ, তুমি যদি তোমার একটা লেজ আমাকে দিয়ে দাও তাহলে আমি আমার জীবনে অর্ধেক শক্তি তোমাকে দিয়ে দিতে পারি এবং এতে করে তুমি ডংহুয়াকে সাহায্য করতে পারবে। এবং ফেং তো ছিল সাদাসিধে মনের মানুষ, তখন সে এক কথায় রাজি হয়ে যায় এবং যখন সে তার লেজটা দিতে যায় তখন চুইন তার সমস্ত নটি লেজ নিয়ে দেয়। ফেং তো প্রথমে ভাবে যে এগুলো 3 বছরের জন্য শুধুমাত্র, আর 3 বছর পর তো সে তো ফিরেই পাবে, আগে ডংহুয়াকে সাহায্য করা যাক। এই জন্য সে রাজি হয়ে যায়। এই জন্য সে লোটাস ল্যান্ডে নেমে পড়ে ডংহুয়াকে সাহায্য করতে। ডংহুয়া তখন অবাক হয়ে দেখতে থাকে যে একটা শেয়াল এসেছে তাকে সাহায্য করার জন্য এবং সে মুখ দিয়ে আগুন বের করে সমস্ত ইভিল সোলদের সাথে লড়াই করছে। তবে ফেং অনেক খুশি ছিল যে সে ডংহুয়াকে সাহায্য করতে পারছে। তবে মুখ দিয়ে আগুন ছুটতে ছুটতে তখন তার নিজের পায়েই আগুন লেগে যায় এবং এর বাইরে দেখি আমরা জিহান মানে ডেমন প্রিন্সেস সেখানেও চলে এসেছিল। সে তখন কোনো কিছু না চিন্তা করেই সেখানে লাফ দিয়ে দেয় এবং ডংহুয়াকে সাহায্য করতে চলে আসে এবং ডংহুয়া তো এইসব জায়গায় অবাক হয়ে যায় এবং এরপরে ডংহুয়া নিজেই সমস্ত ইভিলদের সাথে লড়াই করে এবং সবাইকে আবার বন্দি করে দেয়। এরপর ওপর থেকে ফ্যাং তখন ডংহুয়ার কোলে এসে পড়ে। ডংহুয়া যখন জিহানকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কেন, জিহান তখন বলে যে ডেমন লর্ডের বোকামির জন্য আমি এখানে এসেছি, তোমাকে সাহায্য করার জন্য। তখন জিহান খেয়াল করে যে ফক্স রুবি ফ্যাংয়ের পা পুড়ে গিয়েছে। ডংহুয়া তখন নিজের কাপড় ছিঁড়ে দেয় ফ্যাংয়ের পায়ে ব্যান্ডেজ করার জন্য।
ফেং তখন মনে মনে চিন্তা করতে থাকে, যদিও আমার লেজগুলো ছাড়া আমি মানুষ রূপে আসতে পারবো না, তবে ডংহুয়ার কাছে থাকতে পারলে আমার শিয়াল রূপই অনেক ভালো। সে খুব খুশি হচ্ছিল ডংহুয়ার আশেপাশে থাকতে পেরে। আর এইদিকে স্কাই প্যালেসের প্রিন্স জেনহি যখন জানতে পারে যে ফ্যাংকে কোথাও পাওয়া যাচ্ছিল না, তখন সবাইকে খুঁজতে পাঠিয়ে দেয় ফেংকে। তাও সে কোনোভাবে ফেংয়ের কোনো খোঁজ পায় না, এবং তখন সে রেগে যায় এটা ভেবে যে ফেং তাকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে গিয়েছে। এরপর সিন শিফট হয় এবং আমাদের আবারও ডং হুয়া, ফ্যাং এবং প্রিন্সেস জিহানকে দেখানো হয়, যেখানে ফ্যাং তো নিজের আসল রূপে ফিরতে পারছিল না এবং তার খুব খিদেও লেগেছিল। জিহান তখন কোথা থেকে মিষ্টি আলু জোগাড় করে এনেছিল, কিন্তু ফিয়াং তখন দেখে যে সে আর আগুন বের করতে পারছে না। ফ্যাং তখন বুঝতে পারে যে চুইন তাকে ঠকিয়েছে, যে 3 বছরের জন্য তার থেকে সব লেজগুলো নিয়ে চুইন তাকে তার অর্ধেক জীবনের যে শক্তি দেবে বলেছিল সেটা শুধুমাত্র একদিনের জন্য দেয়। ডংহুয়া তখন তার নিজের শক্তি ব্যবহার করে আগুন জ্বালিয়ে সেই মিষ্টি আলুগুলো পুড়িয়ে দেয় এবং তারপর তারা সবাই মিলে সেই আলুগুলোই খায়। এরপরে দেখা যায় ডংহুয়া ঘুমাচ্ছিল। তখন ফেং ডংহুয়ার আশেপাশে ঘোরাঘুরি করছিল। ডংহুয়া তখন ফেংকে দেখে মনে করে যে হয়তো তার ঠান্ডা লাগছে, তাই সে তার গায়ে হাত বুলিয়ে দেয়। মানে সে তো আর জানতো না যে এটাই ফেং, সে তো শিয়াল ভেবে দিব্যি তার গায়ে হাত বুলিয়ে দেয়। ফেং তখন এই কারণের জন্য ডংহুয়ার আশেপাশে আরও ঘেঁষাঘেঁষি করতে থাকে। ডংহুয়া যখন ঘুমিয়েই পড়েছিল তখন ফেং আস্তে আস্তে তার উপরে যায় এবং ডংহুয়াকে কিস করার চেষ্টা করতে থাকে। ফেং যখন ডংহুয়াকে কিস করতেই যাচ্ছিল তখনই ডংহুয়া তাকিয়ে পড়ে। এরপর আমাদের ডেমন লিডারকে দেখানো হয়। সে যখন জানতে পারে যে প্রিন্সেস জিহান লোটাস ল্যান্ডে চলে গিয়েছে এবং এটা জানার পর সে অনেক রেগে যায়। সে তখন মিনসুর কথা জিজ্ঞেস করে, কারণ মিনসু হচ্ছে জিহ্যাংয়ের পার্সোনাল বডিগার্ড। তখন সে জানতে পারে যে মিনসু তো যায়নি, সে একা গিয়েছে। সে এমনিতেই মিনসুকে পছন্দ করতো না, এই জন্য সে আরও রেগে গিয়ে তখন গার্ডসদের বলে যে মিনসুকে সেই পাহাড়ে দিয়ে আসতে। গার্ডসরা যখন মিনসুর কাছে আসে তখন মিনসু বলে যে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে প্রিন্সেস জিহান আমাকে শাস্তি দেবে। তখন সৈন্যরা বলে যে ডেমন লিডার আপনাকে বাইসুন পাহাড়ে দিয়ে আসতে বলেছে। মিনসুর আর কিছু বলার থাকে না, তখন সে না চাইতেই তাদের সাথে চলে যায়। তবে যাওয়ার আগেই ডেমন লিডার বলে দেয় যে জিহানের বিয়ের আগের পর্যন্ত মিনসু ওই বাইসু মাউন্টেনেই থাকবে। এরপর আমরা দেখি যে ফেন ডংহুয়াকে কিস করতে গিয়ে ধরা পড়ে গিয়ে লজ্জায় সে তখন জিহানের কাছে এসে বসে পড়ে। জিহান তখন জিজ্ঞেস করে যে শিয়ালটার কি হয়েছে। ডংহুয়া তখন হাসতে হাসতে এসে তখন সেখানে বলে যে শিয়ালটা প্রেগনেন্ট। শিয়ালদের মধ্যে একটা নীতি আছে যে তারা যদি কোনো পুরুষের আশেপাশে ঘেঁষাঘেঁষি করে বা ফ্ল্যাটিং করার চেষ্টা করে তাহলে তারা প্রেগনেন্ট হয়ে যায়। ফেং তখন ভিতরে বসে চিন্তা করতে থাকে যে সেও এখন ডংহুয়ার বাচ্চার মা হতে যাচ্ছে। সে তখন তার নিজের পেটের উপরে হাত বুলিয়ে বলে যে যাই হোক না কেন এটা তো এখন তারই বাচ্চা, আর আমি এখন আমার বাচ্চাকে ভালো মতো মানুষ করব। মানে লিটারেলি। এরপর আমরা দেখি তারা লোটাস ল্যান্ড থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে জিহাং তখন ডংহুয়ার কাছে ক্ষমা চেয়ে নেয় যে ডেমন লর্ডের এমন বোকামোর জন্য, এবং এরপর সে তখন ফেনকে নিজের কাছে রাখার আবদার জানায়। কিন্তু ভিতর থেকে ফেন তখন না না বলতে থাকে। ডংহুয়া তখন জিহানের কাছ থেকে ফক্সরূপী ফেনকে নিয়ে নেয়। জিহান তখন বলে যে অন্তত 1 মাসের জন্য তাকে দিতে। ডংহুয়া তখন তাকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে যায়। ডংহুয়া ফেনকে নিয়ে স্কাই প্যালেসে তখন ফিরে আসে এবং নিজের বৈঠক রুমে এসে চংলিংকে বলে যে ফেংয়ের খেয়াল রাখতে বলে, এবং তখন সে ফেংয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে তখন টেবিলে রেখে সেখান থেকে সে চলে যায় এবং যাওয়ার সময় বলে যায় যে চংলিং যা বলবে সে যেন সেটাই শোনে। সিন শিফট হয় এবং আমরা দেখি যে জিহান যখন ডেমন প্যালেসে ফিরে আসে তখন সে একজন দাসী থেকে জানতে পারে যে মিনসুকে বাইসুই মাউন্টেনে বন্দি করা হয়েছে। আর তখনই আমাদের মিনসুকে দেখানো হয়। বাইসুই মাউন্টেন ছিল প্রচণ্ড ঠান্ডায় এবং অনেক ইভিল স্পিরিটস দিয়ে ঠাসা ছিল, এবং সে যখন ঠান্ডায় কাঁপতে কাঁপতে মাউন্টেনের ভিতরে দাঁড়িয়েছিল আর তখনই সেখানে একদল ইভিল ইনসেক্ট এসে মিনসুর উপরে আক্রমণ করে। তখনও আমরা দেখি জিহাংও সেখানে চলে এসছে এবং সে যখন মিনসুকে বাঁচাতে যায় তখন সে দেখে যে একদল ইভিল ইনসেক্ট মিনসুর উপর আক্রমণ করছে এবং মিনসু তাদের উপরে ফাইট করছে, আর সেও দ্রুত চলে যায় মিনসুকে বাঁচানোর জন্য। তবে এই ইনসেক্টগুলো অনেক ভয়ঙ্কর ছিল, গায়ের সাথে লাগার সঙ্গেই আগুন জ্বলে উঠতো। তারা দুজন তখন পেরে উঠছিল না। জিহাং তখন অজ্ঞানী হয়ে যায় এবং তখনই সেখানে একটা ড্রাগন চলে আসে এবং মিনসুকে বাঁচানোর চেষ্টা করে। ড্রাগনটি তখন ইনসেক্টদের সাথে পেরে না ওঠে তখন একটা জাদুর সিল করে দেয় এবং ড্রাগনটি তখন একটা মানুষে পরিণত হয়ে যায়। এটা ছিল সেই লোকটা যাকে ডংহুয়া মুক্ত করে দিয়ে গেছিল, ডেমনরা যাকে আটকে রেখেছিল। জিহাং তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা এবং সে কেন এত বিপদের মাঝখানে তাকে বাঁচাতে এসেছিল। ওই লোকটা তখন বলে যে সে জিহাংয়ের বাবা, জিহাংয়ের মা, এবং সে ডেমন কিংডম থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। জিহাং যখন এটা জানতে পারে সে তো কান্নায় একেবারে ভেঙে পড়ে। আর এইদিকে বাইসুই মাউন্টেনে ডংহুয়াও এসেছিল। সে কিছু ঔষধি উপাদান কালেক্ট করার জন্য এখানে এসেছিল। সে তখন বুঝতে পারে যে কোনো একটা সমস্যা হয়েছে। ডংহুয়া তখন সেখানে গিয়ে ডংহুয়া এবং জিহাংয়ের বাবাকে ইনসেক্টদের থেকে বাঁচিয়ে নেয়। আর জিহাং তখন ডংহুয়াকে অনুরোধ করে বলে যে আমার বাবাকে প্লিজ বাঁচান, কিন্তু তার বাবা এত গুরুতরভাবে আঘাত হয়েছিল যে তার আর কোনো বাঁচার উপায় ছিল না। সেখানেই জিহাংয়ের বাবা মারা যায়। সিন শিফট হয়, আমাদের দেখানো হয় ফেং সিমিংয়ের কাছে এসেছে।
শিমিং তো প্রথমে মনে করছিল যে ফেং একটা সাধারণ শিয়াল, তবে ফেং খাতায় লেখে নিজের পরিচয় দেয় এবং সে শিমিংকে জানায় যে সে ডংহুয়ার বাচ্চার মা হতে যাচ্ছে, কেননা সে ডংহুয়াকে কিস করেছে। শিমিং তখন হেসে বলে যে কিস করলেই যদি এমনটা হতো তাহলে তো আমি এখন 10 বাচ্চার বাবা হতাম। সিন শিফট হয় আমাদের ডংহুয়াকে দেখি। জিহাং তখন ডংহুয়ার কাছে সাহায্য চায়। সে বলে যে সে তার ভাইয়ের পছন্দ করা পাত্রকে সে বিয়ে করতে চায় না, কেননা সে ছোটবেলা থেকে মিনসু এবং সে একে অপরকে ভালোবাসে। সে মিনসুকে ছাড়া আর কোনোভাবেই কাউকে বিয়ে করবে না। সিন শিফট হয় এবং আমাদের ডেমন লাটের কাছে খবর আসে যে ডংহুয়া জিহাংকে নিয়ে আসছে। জিহাং তখন অজ্ঞান ছিল। ডংহুয়া তখন তাকে কোলে করে নিয়ে প্যালেসে আসে। জিহাংয়ের ভাই তখন ডংহুয়াকে জিজ্ঞেস করে যে এটা কিভাবে হলো। এরপর আমরা দেখি চং লিং ফেংয়ের সাথে কথা বলছিল। সে ফেংকে নিয়ে বাইরে খেলতে যেতে চায়, আর ফেংও তখন খুশি হয়ে দৌড়ে বেরিয়ে যায়। ফেং তখন গেটে দাঁড়িয়ে বলে যে আমি তো যাচ্ছি ডংহুয়ার সাথে দেখা করতে। আর সে যখন দৌড়ে বের হয়ে আসে তখনই তার সামনে ডংহুয়া চলে আসে। সে তখন একটা লাফ দিয়ে ডংহুয়ার কোলে উঠে যায়। ডংহুয়া তখন ফেংকে নিয়ে ভেতরে চলে আসে। তবে এই শিয়ালটিকে দেখে একদম সহ্য করতে পারছিল না প্রিন্সেস জিহি। সে তখন বারবার ডংহুয়াকে বোঝানোর চেষ্টা করে যে এই শিয়ালটা একটা কোনো ডেমন হতে পারে এবং সে তাকে ক্ষতি করতে পারে। তবে ডংহুয়া তখন বরাবরের মতো জিহাংয়ের কথায় পাত্তা দেয় না। ডংহুয়া তখন সে ওষুধগুলো বের করে এবং এটা দেখে ফেংয়ের মনে তো লাড্ডু ফুটতে থাকে যে সে তার জন্য ওষুধ আনতে গিয়েছিল। ডংহুয়া তখন জিহাংকে বলে যে এই শিয়ালটার খাবার ফেং যেন তৈরি করে। ফেং অনেক ভালো রাঁধুনি ছিল। ফেং হয়তো ডেমনদের কেউ ছিল, সে তো হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছে। আর এদিকে ফেং তো ডংহুয়ার কাছে কাছে থেকে অনেক খুশিতে ছিল। ডংহুয়া তখন ফেংকে একটা অনেক সুন্দর লকেট পরিয়ে দেয়। ডংহুয়া তখন অনেক মন খারাপ ছিল। সে তখন ফেংকে জিহাংয়ের বাবার কথা বলে। জিহাংয়ের বাবা তার অনেক বিশ্বস্ত জেনারেল ছিল। তার এমন কি হয়ে গেল সে এমন একটা কাজ করলো। এটা শুনে ফেং তখন বলে যে আমি শুনেছিলাম যে আপনি হার্টলেস গড, কিন্তু আপনিও তো দেখছি কষ্ট পান। তবে যাই বলেন আমি কিন্তু আপনার জন্য মরতে পারবো না, কারণ আমি আপনার সাথে বেঁচে থাকতে চাই। ফেং তখন শিমিংয়ের কাছ থেকে জোর করে একটা ব্যাগ নিয়ে দৌড়ে ডংহুয়ার কাছে চলে আসে। ডংহুয়া যখন ওই ব্যাগটা খোলে তখন সে দেখতে পায় যে তার মধ্যে একটা মলম রয়েছে। ডংহুয়ার হাতে অল্প একটুখানি কেটে গিয়েছিল। সে তখন তার হাতটা নিচে রেখে বলে যে তুমি তাহলে লাগিয়ে দাও মলমটা। ফেং তখন নিজের লেজ দিয়ে ওষুধটা লাগিয়ে দেয়। ফেং সারাদিন ডংহুয়ার সাথে সাথে থাকতো, আর ডংহুয়া ফেংকে যথেষ্ট আদর করতো এবং খেয়াল রাখতো। আর ডংহুয়া যেখানে বসে চা খেত সেখানে ফেংয়ের জন্য আলাদা করে জায়গা করে দেওয়া হয়। তবে এইসব জিনিস দেখে প্রিন্সেস জেনহির অনেক হিংসা হচ্ছিল। সে মনে মনে তখন বলতে থাকে যে আমি ডংহুয়ার জন্য এত কিছু করলাম, সে আমার থেকে একটা পোষা প্রাণীর বেশি গুরুত্ব দিচ্ছে। ফেং তখন মনে মনে অনেক খুশি। সে ভাবতে থাকে যে ডংহুয়ার সাথে তার ভালোবাসা হয়ে গিয়েছে এবং ডংহুয়া তাকে ভালোবাসে বলেই এমনটা করছে তার সাথে। সেন শিফট হয় এবং আমরা দেখি যে শিমিং ফেংকে একটা বীজ দেয় এবং ফেং তখন বীজটা নিয়ে স্কাই প্যালেসের বাইরে এসে বীজটা রোপণ করে দেয়। এরপর দেখা যায় যে ডংহুয়াটা মাছ রান্না করে ফেংয়ের জন্য নিয়ে এসেছে। ফেং তো অনেক খুশি হয় যে ডংহুয়া এখন তার জন্য মাছ রান্না করে নিয়ে এসেছে। সে যখন মুখ দেয় তখন দেখে যে মাছটা একেবারে জঘন্য হয়েছিল খেতে। আর সে তখন মনে মনে চিন্তা করে যে সে যদি এখন ডংহুয়াকে বলে যে মাছটা খারাপ হয়েছে তাহলে ডংহুয়া অনেক কষ্ট পাবে। আর সে যদি এটার বদলে সে প্রশংসা করে তাহলে তাদের দুজনের মধ্যে ভালোবাসা আরও বেড়ে যাবে। এটা ভেবে সে তখন পুরো মাছটা খেয়ে নেয়। ডংহুয়া তখন বলে যে আমি মাছটা চেক করেছিলাম, মাছটা একেবারে জঘন্য হয়েছে খেতে। তখন আমি ভাবলাম তুমি তো শিয়াল, তাই জন্য তোমাদের টেস্ট আমাদের থেকে আলাদা হতে পারে। সত্যি তো দেখছি মাছটা তোমার কাছে খুবই ভালো লেগেছে। কাল আমি আবারও তোমার জন্য এই মাছ রান্না করে দেবো। আর পরের দিনই ডংহুয়া ফেংয়ের জন্য অনেক রকম মাছ রান্না করে, কিন্তু ফেংয়ের তো ইচ্ছা ছিল না, কিন্তু ফেংয়ে বাধ্য হয়ে এইসব খেতে হচ্ছিল। আর মাছগুলো খাওয়ার পর ফেং বেচারা একেবারে অজ্ঞান হয়ে যায়। এর পরের সিনে আমরা প্রিন্সেস জিনহিকে দেখি, যে কিনা ডংহুয়াকে বলে যে আপনি কেন ওই শিয়ালটির ওপরে এত খেয়াল রাখছেন। ডংহুয়া তখন বলে যে ওটা একটা পোষা প্রাণী, ঠিক আছে, ওটাকে এত সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নেই। এটা বলে যখন ডংহুয়া সেখান থেকে চলে যায় তখন প্রিন্সেস জিহি দেখতে পায় সেখানে ফেং দাঁড়িয়ে আছে পাশেই। সে তখন ফেংয়ের কাছে গিয়ে বলে যে তুমি তার মানে এটা শুধু পোষা প্রাণী এবং এটা ভেবে বেশি কিছু ভাবার তোমার প্রয়োজন নেই। এটা শুনে ফেং তখন অনেক মন খারাপ করে। সে তখন ভিতরে এসে চিন্তা করতে থাকে যে ডংহুয়া নিজে মুখে বলেছে যে সে শুধুমাত্র ডংহুয়ার কাছে একটা শিয়াল, অথচ ডংহুয়া তার সাথে অনেক ভালো সময় কাটিয়েছিল। সে ভেবেছিল যে ডংহুয়া তাকে ভালোবাসে। আর তখনই সেখানে চংলিন চলে আসে। চংলিন এসে ফেংকে বাইরে নিয়ে যায়। বাইরে এসে ফেং ডংহুয়াকে দেখে তার কোলে যেতে যাচ্ছিল। চংলিন তখন বলে যে কোনো সমস্যা পাকিও না, আর ডংহুয়ার একজন প্রিয় মেহমান আসতে চলেছে এখন। আর এর সাথে এটা আমার এই পার্ট শেষ হয়ে যায়। সো গাইজ, ড্রামাটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমি ভবিষ্যতে তোমাদের এমন সুন্দর সুন্দর কে ড্রামা এবং সি ড্রামা উপহার দিতে চলেছি। আর হ্যাঁ, এই ড্রামার পরের পর্বগুলো কিন্তু আরও মজার, তাই অবশ্যই দেখো। সো গাইজ, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা অ্যান্ড টেক কেয়ার।